নমস্কার, বিটিভি ত্রিপুরার ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। দাঁত এবং মুখের স্বাস্থ্য শুধুমাত্র সুন্দর হাসি বা আমাদের ব্যক্তিত্বকেই যে প্রস্ফুটিত করে এমনটা কিন্তু নয়। আমাদের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন ব্যস্ততার কারণে হয়তো মুখ এবং দাঁতের যত্নের ক্ষেত্রে অনেকটাই অবহেলা করে থাকি। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু আ দাঁত এবং আমাদের মুখের যত্ন নেই, সঠিক সময়ে যদি আমরা দন্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা দাঁত এবং মুখের যেকোনো সমস্যা থেকে দূরে থাকতে পারবো। আর এই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। আর এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের রাজ্যের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর সজল নাথ। নমস্কার স্যার, হ্যাঁ, বিটিভি নমস্কার। ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত জানাই। স্যার, ১ম এই আপনার কাছে জানবো যে আমাদের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে দাঁত এবং মুখের যত্ন কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, মুখের স্বাস্থ্যটাকে আমরা যে মুখগহ্বরের জিনিসটাকে আমরা কিন্তু বলি যে oral cavity is the mirror of your health. আমরা একটা মানুষের যে স্বাস্থ্যের যে একটা বেসিক যে স্বাস্থ্যের মানে পরিমাপটা, সেটা আমরা মুখগহ্বরের চেহারা দেখলে আমরা বুঝতে পারছি যে এই পেশেন্ট বা এই ব্যক্তির তার জেনারেল হেলথ কি ধরনের কন্ডিশনে থাকে। কিছু, কিছু রোগের ক্ষেত্রে এরকমও আছে যে প্রাইমারি ম্যানিফেস্টেশনটা মানে প্রাথমিক যে লক্ষণগুলো এটা মুখের ভেতরে ১ম দেখা দেয়। যেরকম আপনার চিকেন পক্স হুম, হুম। বা আদার কোনো সমস্যা। মুখের মধ্যে যদি মুখের স্বাস্থ্য ভালো না থাকে বা মুখের যদি আপনার পরিবেশ ভালো না থাকে, কিছু, কিছু পেটের রোগের আক্রান্ত হচ্ছে। এইচ পাইলোরি বলে একটা রোগ আছে যেটা আমাদের স্টোমাককে অ্যাটাক করে, এক ধরনের ব্যাকটেরিয়া। তো এই যে জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের মুখের পরিবেশকে একদম সুস্থ এবং স্বাস্থ্যকর রাখতে হবে। হুম, হুম, সেটাই প্রয়োজন পড়ে। হুম, হুম, তো এটার ব্যাপারে মানুষের মধ্যে জেনারেল মানুষের মধ্যে একটা সচেতনতার যে একটা অভাব কিন্তু আমরা কিন্তু সর্বক্ষণই আমরা দেখতে পাচ্ছি ইন জেনারেল হুম, আমরা বলছি। তো এতে করে দাঁতের যে রোগ এবং বিভিন্ন দাঁতের ইনফেকশন বা মারিন ইনফেকশন থেকেও আপনার আ হার্ট অ্যাটাক হতে পারে, আপনার স্ট্রোক হতে পারে। হুম, তো এই ব্যাপারগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতাটা খুবই কম। ঠিক। তো আমরা চাইছি যে এই ব্যাপারে একটু আলোচনা করলে হুম, হুম, তাহলে কি হবে যে সাধারণ মানুষ বুঝতে পারবে যে আমার একটা স্ট্রোকও হতে পারে আমার দাঁতের ইনফেকশন থেকে। ঠিক। এছাড়া মুখের ক্যান্সার, গলার ক্যান্সার এই জিনিসগুলো তো চলে আসে হুম, এই ব্যাপার হুম, স্বাস্থ্যের ম্যাটারে, মুখের স্বাস্থ্য ম্যাটারে। ঠিক। সত্যি কথা, মানে আমরা কিন্তু আ ভাবতে পারি না যে মুখের যত্নের সাথে আমাদের স্ট্রোক রিলেটেড না? হুম। হ্যাঁ? তো আমরা এটাকে অবহেলাই করি। উম আমরা কি ধরনের টুথব্রাশ ব্যবহার করব বা কতদিন পর, পর চেঞ্জ করব আমি টুথব্রাশ? আমি টুথব্রাশের ব্যাপারটাতে আসার আগে হুম, আমি হুম, কি, কি কমন ডিজিজ আছে হুম, হুম, যেটা আমাদের সাধারণত আমরা মানে পেয়ে থাকি হুম, হুম, দাঁতের মুখের ভেতরে। হুম, হুম। তারপরে আমি আসছি কি করে সেই রোগটা প্রতিরোধ করতে পারবো। সে আচ্ছা। ব্যাপারে হুম, গেলে হুম, আমার মনে হয় সুবিধা হবে। হুম, হুম, হুম। রোগটা কি করে হয় সেটা আগে জানলে রোগ প্রতিরোধের ব্যাপারটা ঠিক। সাধারণ মানুষের জন্য হুম, সুবিধা হুম, হবে। তো ১ম অবস্থায় আমরা হচ্ছে দাঁতের ক্ষয় রোগ। হুম, দাঁতের ক্ষয় রোগ, দাঁতের মাড়ির রোগ যেটা থাকছে, আমাদের মাড়ির মধ্যে রোগ থাকছে। তারপর মুখের ক্যান্সার বা বিভিন্ন ধরনের আলসার। এই কতগুলো জিনিস আছে যেগুলো খুব কমন আমরা পেয়ে থাকি। হুম, হুম, এছাড়াও বিভিন্ন রোগ আছে, টিউমার আছে, বিভিন্ন ধরনের সিস্ট হচ্ছে। সে ব্যাপারে আর ডিটেইলস এ হুম, যাচ্ছি না। হুম, তো কমন রোগ যেটা হচ্ছে দাঁতের ক্ষয় রোগ। ক্ষয় রোগটা কি করে হয়? আমরা যে আ ধরুন আমি একটা ঝিনুককে একটা এসিড পাত্রে ডুবিয়ে রাখলাম। দেখবেন আপনি ধরুন আপনি ২-৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা আপনি রাখলেন। সেই ঝিনুকটা যখন তুলে ধরবেন, দেখবেন পুরো ঝিনুকটার মধ্যে ঝাঁঝরা হয়ে হুম, গেছে। হুম, হুম, দ্যাট মিনস কি করেছে? এসিডটা যে ছিল, সেই এসিডটা কি করে ঝিনুকের মধ্যে যে ক্যালসিয়ামটা ছিল, সেই ক্যালসিয়ামটাকে বের করে দিয়েছে। হুম, আর আমাদের ক্ষয় রোগটা বেসিক্যালি তাই। জি, আমাদের দাঁতের এনামেল এবং দাঁতের মূল যে গঠনটা হয়, হুম, সেটা কিন্তু আমাদের সেই এসিড মানস ক্যালসিয়াম দিয়ে তৈরি করা হুম, থাকে হুম, দাঁতের ইয়েতে। তো এতে করে হয় কি? আমাদের মুখের পরিবেশটা যখন এসিডিক থাকে, তখন দাঁতের ক্ষয়রোগটা শুরু হয়। হুম, হুম, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন বা সাধারণ মানুষ বুঝতে পারেন, আমরা কখন আমরা কি করে আমরা মুখটার হুম, মধ্যে হুম, এসিডিক পরিবেশটা পাই? হুম, হুম, ২ টো উপায়ে পাই। একটা হচ্ছে আমরা যে সুগার জাতীয় জিনিস, সুগার মানে সেটা শর্করা হোক, আমরা মানে যে পদ্ধতিতে খাচ্ছি, যাই খাচ্ছি, শর্করা জাতীয় জিনিসটাই তো বেশি করে খাচ্ছি। হুম, ওটা বেসিক্যালি সুগার। হুম, তো এই যে সুগার
সুগারটাকে কি করে, আমাদের মুখে কতগুলো ব্যাকটেরিয়া থাকে, হুম, যে ব্যাকটেরিয়া এই সুগারগুলোকে নিয়ে ওরা ফার্মেন্টেশন করে নেয়। ফার্মেন্টেশন করার সাথে সাথে সেটা থেকে এক ধরনের অ্যাসিড লিবারেট করে, যেটা মুখের পরিবেশটাকে অ্যাসিড করে দিচ্ছে, হুম, অ্যাসিডিক করে হুম, দিচ্ছে। তাহলে কি হচ্ছে, মুখের পরিবেশটা যত দীর্ঘমেয়াদী অ্যাসিডিক থাকবে, যত অ্যাসিডিক পরিবেশটা কন্টেন্টটাও বেশি পরিমাণে থাকবে, হুম, তখন আমাদের দাঁতের ক্ষয়রোগটা বেশি হচ্ছে। হুম, হুম, এখন এটার প্রতিরোধের ব্যাপারটা কি হয়, এটাকে আমাদের একটা ন্যাচারাল যে লালাটা আছে, সেই লালা কিন্তু ন্যাচারালি সেটাকে রিকভার করে দুটা উপায়। ফার্স্ট উপায় হচ্ছে যে আমাদের যে অ্যাসিডিক মিডিয়াটাকে এটাকে নিউট্রালাইজ করতে শুরু করে। আর দ্বিতীয়ত আহ, আমাদের স্যালাইভাতে বা লালাতে যে ক্যালসিয়ামটা আছে, ক্যালসিয়ামটা কি করে, রিডিপোজিশন শুরু করে দাঁতের এনামেলের মধ্যে। এখন কোনো কারণে যদি আমার ঘন ঘন অ্যাসিডিক মিডিয়া আমার মুখের মধ্যে হচ্ছে, বা অ্যাসিডিক পরিবেশ আমার মুখের মধ্যে হচ্ছে, তাহলে কি হবে, আমাদের লালা সেটাকে আর প্রতিরোধ করে বা ক্যালসিয়ামকে রিকভারি করে সেটা আর প্রতিরোধ করতে পারছে না, তখনই দাঁতের মধ্যে ফুটোটা হচ্ছে। হুম, এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যাসিডিক যে খাদ্য জিনিসগুলো আছে, সেই অ্যাসিডিক খাদ্যগুলো, যেরকম আমি বলবো যেরকম কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে আপনার সুগারও প্রচুর পরিমাণে দেওয়া থাকে, আর দু ধরনের অ্যাসিড দেওয়া থাকে। একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, একটা ফসফরিক অ্যাসিড ওরা দিয়ে থাকে। হুম, আপনি দেখবেন কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার ইমিডিয়েট পরে আমরা যদি দাঁতে ঘষি, হুম, দাঁতগুলো শিরশির করতে থাকে। হুম, হুম, একটা পার্টিকুলার সময় পর থেকে সেই শিরশিরটা ভাবটা কমে আসে। তার কারণটা, অ্যাসিডটা কি করছে, ইমিডিয়েটলি দাঁতের যে ক্যালসিয়ামটাকে সেটাকে ডিসলভ করে দিচ্ছে, গুলিয়ে দিচ্ছে। গুলে আমাদের এনামেল থেকে ক্যালসিয়ামটা বেরিয়ে যাচ্ছে। তখন দাঁতে একটা সেনসিটিভিটি ফিলিংস হয়। এবং এই যে কোল্ড ড্রিঙ্কস সাথে কিন্তু আপনার আ সুগারও দিচ্ছে। তাহলে সুগারও দিচ্ছে, অ্যাসিডও দিচ্ছে, হুম, কোল্ড ড্রিঙ্কস কতটুকু ভয়ানক পরিবেশ সৃষ্টি হুম, করে দাঁতের ক্ষয়রোগী থেকে, তো ঠিক, বুঝতেই পারছেন। হুম, তো আমরা চেষ্টা করি যে এই চেষ্টা করব যাতে এই অ্যাসিডিক পরিবেশটাকে যতটুকু পারা যায় কম করা। সেটা কি করে করব, সেটাই এখন আমার মূল টার্গেট হুম, থাকবে। হুম, হুম, এটা গেছে দাঁতের ক্ষয়রোগ নিয়ে। এছাড়া আরেকটা আছে দাঁতের মাড়ির রোগ। মাড়ির রোগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি পরিষ্কার করে না রাখতে পারি, আমরা ঘর ঝাড়ু দেব। ঘর ঝাড়ু দেওয়ার পরেও ঘরে যদি ময়লা নোংরা থেকে যায়, তাহলে কিন্তু দেখবেন আপনার সেখানে কিন্তু একটা গন্ধ হুম, পরিবেশ সৃষ্টি হয়। হুম, হুম, তো এই যে জিনিসটা, এটা যদি আমরা যদি প্রপারলি ব্রাশ করে আমরা যদি খাওয়া খাদ্য বা খাদ্য যে যদি আমরা ডিপোজিট হতে না দিই, ক্লিন রাখি, পরিষ্কার রাখি, তাহলে কিন্তু আমাদের মাড়ির রোগ থেকে বৃহদাংশে আমরা রক্ষা করতে পারব। এছাড়া একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাড়ির রোগ থেকে কিন্তু আমাদের ওই যে বললাম যে স্ট্রোক, হুম, হুম, দাঁতের ইনফেকশন থেকে যেরকম হতে পারে, মাড়ির ইনফেকশন থেকেও স্ট্রোক, সেটা কার্ডিয়াক স্ট্রোক হোক, সেটা সেরিব্রাল স্ট্রোক হোক, হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরেকটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগের কারণ, একটা অন্যতম কারণ দেখা গেছে মাড়ির রোগ। আবার ডায়াবেটিসের হয়ে থাকলেও সেটা কিন্তু হুম, মাড়িকেও এফেক্ট করে। হুম, দুটো দুভাগেই কাজ হুম, করছে। সুতরাং মাড়ির রোগের ক্ষেত্রেও সেটা আমাদের যে পরিচর্যার যে পদ্ধতিটা, সেটা আমরা এক্সপ্লেইন করব। আজকে একটু হুম, বোঝাতে চেষ্টা হুম, করব হুম, সবভাবে। এছাড়া আরেকটা হচ্ছে মুখের ক্যান্সার। মুখের ক্যান্সারের অন্যতম বৃহৎ কারণ হচ্ছে আমাদের যে টোবাক্কো বা তামাক জাতীয় জিনিসের হুম, ব্যবহার। এই তামাক জাতীয় জিনিসের ব্যবহারের সেটা বিভিন্ন হতে পারে। সেটা স্মোকলেস টোবাক্কো হতে পারে, যেরকম খৈনি, জর্দা, পান সুপারি, এবং সুপারিও একটা ফ্যাক্টর আমাদের মুখের ক্যান্সারের কারণের জন্য। তারপর আপনার যারা সিগারেট স্মোক করছে, ওদেরও ক্ষেত্রেও কিন্তু মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, লাংয়ের ক্যান্সার প্রচুর হুম, হুম, পরিমাণে হুম, হচ্ছে। হুম, হুম, তো এই যে ফ্যাক্টর গুলো, এগুলো যদি আমরা বদভ্যাসগুলো দূর করতে পারি, আমার মুখের যে পরিবেশটাও মানে পরিষ্কার থাকবে। হুম, প্লাস ইন এডিশন আমাদের যে ক্যান্সারের প্রবণতাটা, ঝুঁকি অনেকাংশে কমে আসবে। হুম, আর আরেকটা জিনিস হচ্ছে, খেয়াল রাখবেন সবসময়, কোনো ভাঙা দাঁত বা কোনো একটা দাঁত থেকে আপনার মুখগহ্বরের কোনো জায়গাতে খোঁচা লাগছে, হুম, হুম, আপনার সেখান থেকে ঘা ঘা হচ্ছে, হুম, সেই ঘাটা যদি আপনি প্রপারলি ট্রিটমেন্ট না করান, ক্রমশ সেটা কিন্তু ক্যান্সারের দিকে রূপান্তরিত হয়। আজকের দিনে এমন একটা দিনে আমি আজকে খবর পেয়েছি, আমার এক পেশেন্টের এই কন্ডিশনটা হয়েছিল, এবং প্রাইমারি ডায়াগনোসিস আমার এখানে হয়েছিল। হুম, হুম, আ গতকাল রাতে সে মারা গেছে। শুধুমাত্র একটা আক্কেল দাঁত বাঁকা ছিল। হুম, হুম, সেই বাঁকা আক্কেল দাঁত থেকে ওর গালে আলসার হতো। দোকানে যেত। দোকান থেকে একটা মাউথ ওয়াশ ব্যবহার করত, বা একটা কোনো ব্যথার ওষুধ খেত, বা কোনো মলম লাগাতো। এই করে ও বেশ ক বছর ছিল।
খাওয়ার পরে যখন ঘাটা যখন শুকোচ্ছে না, তখন যখন আমার কাছে এসছে, তখন অলরেডি এটা ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। সুতরাং এই যে ম্যাটারটা, এটা কিন্তু আমাদের মানে খুব সতর্ক থাকতে হবে। কোনো দাঁত ভাঙা ভাঙা হোক, আস্ত হোক, দাঁত থেকে যদি কোনো খোঁচা ঠোঁটে লাগে, জিভে লাগে, গালে লাগে, সেটা ইমিডিয়েটলি আমাদের চিকিৎসা করা চিকিৎসা করে নিতে হবে। এটা খুবই জরুরি। আহ, আহ, তখন বলছিলাম যে মানে ব্রাশের কথা, যে ব্রাশিং ব্রাশটা। টেকনিকটা ব্রাশিং টেকনিকটা যেটা যেটা বলছিলাম, যে আমরা যে ক্ষয় রোগ থেকে প্রতিরোধ হুম। করার জন্য মুখের অ্যাসিডিক পরিবেশ কি করে আমরা নিউট্রালাইজ করব, কিভাবে আমরা স্বাভাবিক রাখবো, যে অ্যাসিডিক হতে দেবো না, হুম। সেটা হচ্ছে আমরা যখন কোনো শর্করা জাতীয় কোনো জিনিস খেলাম, হুম। খাওয়ার ইমিডিয়েট পরে আমরা যদি শর্করা জাতীয় জিনিসগুলোকে ভালোভাবে দাঁত এবং মাড়ির গোড়া থেকে আমরা সরিয়ে দিতে পারি, হুম। তাহলে আমাদের টার্গেট যদি সেটা হয়, হুম। তাহলে কি হবে, ব্যাকটেরিয়া গুলো আর শর্করা জাতীয় জিনিসটা হুম। পাচ্ছে না, হুম। হুম। সুগারটা পাচ্ছে না। না পাওয়াতে তারা কি করবে, তারা সেখানেই ওদের এসিডিক পরিবেশ, এসিডিক কন্টেন্টটা পরিবেশ করতে পারবে না। হুম। হুম। এটা হচ্ছে একটা। আর মাড়ির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেটা বলছি, যে ব্রাশিং টেকনিকটা কেন ইম্পর্টেন্ট, আপনার ব্রাশ করার পরেও যদি খাওয়া খাদ্য খাদ্য যেগুলো যদি লেগে থাকে, খাদ্যকণা হুম। দাঁতের ফাঁকে হুম। বা মাড়ির গোড়া যদি জমে থাকে, হুম। সেটাই দেখবেন, অনেকের দেখবেন আপনি জমতে জমতে মানে প্রথমে প্রথমে একটু হালকা হলদে হলদে রঙের হুম। হুম। পড়ে যায়, হুম। এটা থেকে আস্তে আস্তে পাথরের মতো শক্ত হুম। পাথরের মতো হুম। টার্টার হুম। ফর্মেশন হয়ে হুম। যায়। এগুলো কিন্তু ব্যাকটেরিয়া এবং বিভিন্ন জিনিসের একটা সম্মিলিত একসাথে গ্রোথ থাকে, মাল্টিপল আপনার ব্যাকটেরিয়া সেখানে গ্রোথ হয়। এগুলি কি করে, মাড়িটাকে ক্রমশ প্রথমে ইনফ্লেম করে দেয়, একটা প্রদাহ করে মাড়িতে। হুম। হুম। কি করে, পেশেন্ট দেখবেন আপনি ব্রাশ করার সময় রক্ত রক্ত বেরোচ্ছে, হুম। বা একটু মুখ দিয়ে যদি কিছু চুষে খায়, হুম। হুম। রক্ত বেরোচ্ছে, আপেলে রক্ত লেগে যাচ্ছে, কলা খেতে রক্ত লেগে যাচ্ছে। এটা কিন্তু মাড়ির রোগের প্রাথমিক লক্ষণ, একদম মাড়ির রোগের। মাড়ির রোগে রক্ত ঝরাটা বিভিন্ন আরো সিস্টেমিক যেসব ডিজিজ আছে সেখান থেকেও হয়, অন্যান্য রোগের থেকেও হতে পারে। হুম। কিন্তু প্রাইমারিলি যেটা হচ্ছে 90%, 99% কেসে এটা হচ্ছে আমরা ঠিকমতো যদি পরিচর্যা করে পরিষ্কার করে যদি না রাখতে পারি, হুম। হুম। তাহলে দেখুন আমরা এই দুটো পার্টে যদি আমরা চিন্তা করি, ক্ষয় রোগের ক্ষেত্র, মাড়ি রোগের ক্ষেত্র, আমরা হুম। যদি পরিষ্কার ঠিকমতো করতে হুম। পারি, তাহলে কিন্তু আমরা এর থেকে প্রতিরোধ মানে বৃহৎ অংশে প্রতিরোধ হুম। করতে হুম। পারবো। হুম। এখন ধরুন শর্করা জাতীয় যে জিনিসটা আমরা খাচ্ছি, ক্ষয় রোগের ক্ষেত্রে আমি বলছি, আমি যেটা বলেছিলাম যে লালা কি করে, ক্রমশ সেটাকে অ্যাসিডিক মিডিয়াটাকে নিউট্রালাইজ করে, হুম। আর ক্যালসিয়ামটাকে রিডিপোজিট করতে হুম। শুরু হুম। করে। হুম। এখন এটা এভারেজ টাইম 2 আওয়ার্স টাইম, 2 ঘন্টার মতো সময় লাগে এটা করতে। হুম। ধরুন আপনি এখন একটা একটা শর্করা জাতীয় জিনিস খেলেন, আপনি যেন একটা মিষ্টি হুম। হুম। ভাতের পাতে খেলেন, হুম। আর ভাতের পাতে না খেয়ে এই মিষ্টিটাই আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে খেলেন, হুম। তাহলে তার ক্ষতিকারক দিকটা বেশি হবে। তার কারণটা আচ্ছা। হচ্ছে, আমি যখন একসাথে খেয়ে নিয়েছি, শর্করা জাতীয় জিনিসটা একসাথে সুগার হুম। কন্টেন্টটা গেল, হুম। হুম। তাহলে ওই 2 ঘন্টার মধ্যে এটা নিউট্রালাইজ করতে পারছে। হুম। 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 এবার আমি যদি ধরুন আমি হুম। 1 ঘন্টা পরে খেলাম, হুম। বা ভাত খাওয়ার 1 ঘন্টা পরে সেই মিষ্টিটা খেলাম, হুম। তাহলে আবার অ্যাসিডিক পরিবেশটা আবার হুম। এখানে সৃষ্টি করে হুম। দিচ্ছি। হুম। তাহলে আমাদের লালা তো আর সময় পাচ্ছে না যে সমস্ত ওইটাকে জিনিসটাকে রিকভারি। এটা ক্রমান্বয়ে এটা চলতেই থাকলো। হুম। হুম। সেজন্য দেখবেন আমাদের খাদ্য মানে বিভিন্ন জায়গায় আ যখন আমরা খাই, হুম। অনেক অনেক জায়গায় ডিশের সাথে মিষ্টিটা মিষ্টি। সাথেই দেয়। হুম। 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 সেটা অনেক বেশি সায়েন্টিফিক। হুম। হুম। ক্ষতি হচ্ছে না আমি বলব না। হুম। সেখানে ক্ষতিটা তুলনামূলক অনেক কম হবে। হুম। সুতরাং আমাদের খাদ্য অভ্যাসটা কি খাবো না খাবো, কখন খাবো, সেটাও ফ্যাক্টর করে। হুম। যেরকম বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন অনেক বাচ্চারা আছে দীর্ঘক্ষণ মুখে ভাত নিয়ে বসে থাকছে। ঘন্টা খানেক, ঘন্টা দেড়েক লাগায় এক ভাত খেতে। এই যে মুখের মধ্যে নিয়ে ভাতটা বসে থাকে বাচ্চারা, এতে কি করছে, সুগার কনটেন্টটা মানে শর্করা জাতীয় হুম। জিনিসটা মুখের পরিবেশটার মধ্যে দীর্ঘক্ষণ থাকছে। হুম। ব্যাকটেরিয়া গুলি মানে অঢেলভাবে সুগার পাচ্ছে। ওদের কিন্তু দাঁতের ক্ষয়রোগ প্রচুর পরিমাণে হয়। খুব বেশি পরিমাণে হয়। হুম। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। বাচ্চারা দীর্ঘক্ষণ যাতে মুখের মধ্যে খাবার নিয়ে বসে না থাকে। ওরা মানে খুব তাড়াতাড়ি নরমাল ওয়েতে ১০-১৫ মিনিটের মধ্যে যদি খাওয়াটা হুম। যদি শেষ করতে পারে, হুম। তাহলে দাঁতের ক্ষয়রোগের প্রবণতা কমবে। হুম। আমি বলব না ক্ষয়রোগ হবে না, কিন্তু হুম। হুম। ক্ষয়রোগের হুম। প্রবণতা কমবে। হুম। সুতরাং খাদ্যাভ্যাস, খাদ্য পদ্ধতি সমস্ত কিছুই কিন্তু আমাদের হুম। এটা নির্ভর করছে। আর যেটা কোল্ড ড্রিংকস সম্বন্ধে বলেছিলেন, হুম। হুম। এটা তো মানে একদম ভেরি হার্মফুল। হুম। যেকোনো কোল্ড ড্রিংকস। হুম। হুম। এর চেয়ে ভালো ঠান্ডা জল খাওয়া কোল্ড ড্রিংকস এর হুম। পরিবর্তে। হুম। তো আমরা এটা একটা পার্টে গেল। এখন ধরুন আমি শর্করা জাতীয় কোনো জিনিস খেলাম, ভাত খেলাম বা কোনো কিছু খেলাম। আমি যদি ইমিডিয়েটলি ব্রাশটা করে হুম। বা ক্লিন করে আমি যদি সেই শর্করা জাতীয় জিনিসটা সরিয়ে দিই, তাহলে ব্যাকটেরিয়া গুলো আর পাচ্ছে না শর্করা জাতীয় হুম। জিনিসগুলো, হুম। যে সেখান থেকে ওরা অ্যাসিডিক পরিবেশ করবে। হুম। তাহলে আমার ব্রাশটা করতে হবে কখন?
মেজর যে মিলগুলো আছে, আমাদের মেজর যে খাবারগুলো আছে, যেরকম ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এই তিনটের পর পর যদি করা যায় তো খুব ভালো। আর কিন্তু ন্যূনতম সেটা রাতের খাওয়ার পরে এবং সকালবেলা যে ব্রেকফাস্টটা হয়, ব্রেকফাস্টের পরে ব্রাশিং। আপনি যদি রাত্রিবেলা ব্রাশ করে পরিষ্কার করে পর্যাপ্ত পরিষ্কার করে আপনি ঘুমোচ্ছেন, ঘুম থেকে উঠে কি পরিষ্কার করছেন ব্রাশ দিয়ে? কিছু না। মানে কোনো একটা মানে সত্যি কথা, সেখানে একদম সমস্ত জিনিসটাই মানে কোনো কার্যকরী ভূমিকা থাকে না। সেসব ক্ষেত্রে ব্রেকফাস্টের পরে ব্রাশ করব। নাহলে কি হচ্ছে, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেবেলা ব্রাশ করে ঘুমোচ্ছে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার ব্রাশ করছে, ব্রাশ করে খাচ্ছে, এই খাবারটা জমে থাকছে রাত অব্দি। তাহলে আমাদের মাড়ির রোগ এবং দাঁতের ক্ষয় রোগ প্রচুর পরিমাণে হবে, এটা বুঝতে হবে। তো একটা জিনিস যেটা সেটা বলছি যে রাতে কেন রাতের ব্রাশিংটা আমাদের প্রাইমারি ব্রাশিং খুব ইম্পর্টেন্ট। কারণ দিনের বেলা আমরা যখন দেখবেন রাতের বেলা যখন আমরা শুই, ঘুম থেকে যখন উঠি মুখটা শুকিয়ে থাকে। তার কারণটা, আমরা যখন শুই আমরা ন্যাচারাল ওয়েতে আমাদের লালা সিক্রেশনটা কমে যায়। তাহলে লালার যে ওই কার্যকরী ভূমিকা থাকে নিউট্রালাইজ করার জন্য, অ্যাসিড নিউট্রালাইজ করার জন্য বা ক্যালসিয়াম রিডিপোজিট করার জন্য, সারা রাত কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং রাতে খাওয়ার পরের ব্রাশিংটা প্রাইমারি ব্রাশিং, মুখ্য ব্রাশিং ওটা। সুতরাং আমরা রাতের খাওয়ার ইমিডিয়েট পরে ব্রাশ করব। শুধুমাত্র কোনো অ্যাসিডিক খাওয়া যদি খাই, যেরকম কোলনিস হতে পারে বা লেমনেড হতে পারে, মানে ধরুন লেবুর শরবত খেলেন, দেখবেন লেবুর শরবত খাওয়ার পরে কিন্তু কারণ ওটার মধ্যে সাইট্রাস অ্যাসিড কমে যায়। কিন্তু এর মানে এই নয় আমি সাইট্রিক অ্যাসিড খেতে না করছি, সাইট্রাস ফুড খেতে না করছি। সাইট্রাস ফুড ভেরি মানে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়, ওটা আমি না করছি না। কিন্তু কনসেন্ট্রেটেড ফর্মে যদি খাওয়া হয়, দেখবেন অনেকে আছে একটা মোটা হয়ে যাচ্ছে বলে একটা প্রচলন আছে, সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলের মধ্যে প্রচুর লেবু চিপে লেবুর রসটা খাচ্ছে। আপনি দেখুন রাত্রেবেলা যখন শুয়ে আছেন, আপনার মুখের মধ্যে স্যালাইভা নেই, লালা কম। ঘুম থেকে উঠে সবার আগে গরম জলের সঙ্গে লেবু রসটা দিচ্ছেন, সাইট্রিক অ্যাসিড, আপনি ইমিডিয়েটলি সাইট্রিক অ্যাসিডটা মুখে দিচ্ছেন। আপনার মুখের পরিবেশটা কি পরিমাণ অ্যাসিডিক থাকবে? লালা তো নেই। ১ ২ নম্বর জিনিস, এই যে প্রথম অবস্থায় ফার্স্ট যে যখন আপনার খাদ্যনালী দিয়ে এই যে লালা আই মিন অ্যাসিডিক জলটা যাচ্ছে, আপনি কল্পনা করতে পারেন এখনো কিন্তু আপনার যে পুরো যে খাদ্যনালীটা রাত্রেবেলা শোয়ার পরে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। সেটার মধ্যে যে মিউকাস লেয়ারটা, সেখানে যে সিক্রেশন গুলো কিন্তু কমে যায়, কারণ তখন আর প্রয়োজন থাকে না বলে কমে যায়। তো প্রথম অ্যাসিডিক যে একটা ড্রিঙ্কস আপনি নিচ্ছেন, সেই অ্যাসিডিক ড্রিঙ্কসটা আপনার পুরো খাদ্য নালীটার মধ্যে ইনজুরি একটা করছে। তো সুতরাং এই ব্যাপারগুলোতে সতর্ক থাকতে হবে। লেবু রস চিপে চুষে খাওয়ার চেয়ে প্রতিদিন লেবু পাতে খাওয়াটা অনেক বেশি ভালো। কোনো কারণে কোনো অ্যাসিডিক ফুড ড্রিঙ্কস বা ফ্রুটস আপনি খেয়েছেন, তার ২ ঘন্টা অবধি কোনো ধরনের ব্রাশিং করা যাবে না। তার কারণটা, ওই যে অ্যাসিডিক মিডিয়াটা আছে, এটাকে নিউট্রালাইজ করতে আমাদের লালা ২ ঘন্টা সময় নেবে। ক্যালসিয়ামটা যে মানে এই যে অ্যাসিডিক মিডিয়াটা কি করছে, ক্যালসিয়ামটাকে ডিসলভ করে দিচ্ছে। তো এই যে ক্যালসিয়ামটাকে ডিসলভ করে দিচ্ছে, আমরা যদি তখন ব্রাশ দিয়ে আরো ঘষি না, আরো পরিমাণে ক্যালসিয়াম তখন দাঁত থেকে বেরোতে শুরু করবে। সুতরাং অ্যাসিডিক ফুড বা অ্যাসিডিক ড্রিঙ্কস নেওয়ার ২ ঘন্টা অবধি কোনো ধরনের ব্রাশিং করা চলবে না। ২ ঘন্টা পরে ব্রাশিং, এভারেজ ২ ঘন্টা টাইমটা লাগে। তো রাতের ব্রাশিংটা আমার দরকার, প্রাইমারি ব্রাশিং। আর ব্রাশিং পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট। আমি কবার ব্রাশ করছি থেকে দিনের মধ্যে যদি ১০ বার আমি ঘর ঝাড়ু দিই, আর সেখানে ঘর ঝাড়ু প্রতিবারই যদি ময়লা নোংরা থেকে যায়, আমার কি, এটাতে কোনো লাভবান কেউ হবে না। সুতরাং আমার ব্রাশিং টেকনিকটা আমার খুব ইম্পর্টেন্ট। ব্রাশিং টেকনিকটার মেইন টার্গেট থাকবে আমার খাওয়ার সরানো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারাই ব্রাশিং করছে, ব্রাশিং টেকনিকটার মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে, যার জন্য খাওয়ার জমে থাকছে এবং রোগের প্রবণতা বাড়ছে। আর এই টেকনিকটা ফলো করতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘুষছে, ব্রাশ দিয়ে ঘুষছে। ওই একজন আমাকে বলেছিল একদিন, এক সঞ্চালক একজন, এই যে বুট পলিশ আর টুথ পলিশ যাতে না হয়, দুটোর মধ্যে পার্থক্য থাকতে হবে। কারণ আমরা দাঁত পালিশ করতে পারবো না। কেউ যদি মনে করে দাঁত ঘষে আমরা দাঁত ফর্সা করব, সেটা জাস্ট বিপরীত হয়। কেন হচ্ছে, আমরা যে ব্রাশ দিয়ে যখন ঘষছি, মানে ধরুন শক্ত ব্রাশ, হার্ড ব্রাশ দিয়ে বা এমনি ব্রাশে চেপে ঘষছি, আমাদের দাঁতের এনামেলটা হালকা হচ্ছে। আর দাঁতের এনামেল যত হালকা হবে, তত আমাদের
দাঁতের যে শেডটা মানে যে কালারটা হুম, তত গাঢ় হতে থাকবে, তত ডিপার হতে থাকবে। যত ডিপার হবে তত হলদেটে বা লালচে ভাবটা তত বেশি আসবে। তো সুতরাং আমরা ব্রাশ সিলেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম, হুম, ব্রাশ সিলেকশনে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ব্রাশের যে ব্রিসেলটা, আমাদের যে ব্রিসেলটা খুব সফট নেব আমরা। একদম আজকাল আল্ট্রা সফট দাঁতের ব্রিসেল পাওয়া যাচ্ছে হুম, হুম, এবং মোটামুটি ভালো সব কোম্পানির ব্রিসেলের স্ট্যান্ডার্ড খুব ভালো এখন হুম, যেটা হুম, পাওয়া হুম, যাচ্ছে হুম, কোম্পানিগুলো। হুম, হুম, তো ব্রিসেলটা হতে হবে সফট, আর দাঁতের ব্রাশের এই যে পার্টটা, হুম, এই পার্টটা ট্যাপারিং হতে হবে এরকম। আচ্ছা, তার কারণটা হচ্ছে এই যে ছোঁচালো জিনিসটা আছে, হুম, এটা যাতে দাঁতের একদম এক্সট্রিম কর্নারে অব্দি পৌঁছাতে পারে। হুম, মোটা হলে সেটা কিন্তু দাঁতের পৌঁছাবে। পুরো মুখের সমস্ত জায়গায় গিয়ে পৌঁছাবে না। হুম, হুম, সুতরাং এটা থাকতে হবে ছোঁচালো, হুম, একটু ট্যাপারিং। হুম, এবার আসি টুথপেস্ট। টুথপেস্ট নিয়ে কিন্তু একটা সাধারণ মানুষের একটা জিজ্ঞাসা থাকে, আমাদের তো প্রায় জিজ্ঞাসা করেন হুম, হুম, যে, "ডাক্তারবাবু কোন টুথপেস্টটা ব্যবহার করব?" বেসিক্যালি বাজারে যতগুলো স্ট্যান্ডার্ড কোম্পানি আছে, সব কোম্পানির টুথপেস্টের যে বেসিক রিকোয়ারমেন্ট টুথপেস্টের হুম, সবগুলোতে সমান। এখন বাজারে মেডিকেটেড টুথপেস্ট পাওয়া যায়। মেডিকেটেড টুথপেস্ট নিয়ে একটা আ অ অন কাউন্টার থেকেও দিয়ে দিচ্ছে, আপনার দাঁতের সমস্যা মেডিকেটেড টুথপেস্ট নিয়ে নিন। হুম, আবার অনেক পেশেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখেও আমার মেডিকেটেড টুথপেস্টটা ব্যবহার করতে শুরু করে। হুম, এখন আপনার পেটের রোগ নেই, আপনি কি পেটের ওষুধ খাবেন? খাবেন হুম, না। আপনার যদি দাঁতের রোগ না বা বাড়ির রোগের জন্য স্পেসিফিক কোনো স্পেশাল কোনো টুথপেস্ট প্রয়োজন না থাকে, হুম, হুম, ডাক্তারবাবু যদি না বলেন যে আপনার এই টুথপেস্টটা আপনার প্রয়োজন, হুম, তাহলে কিন্তু আপনি সাধারণ যে টুথপেস্ট আছে বাজারে সেটা মোর দ্যান সাফিসিয়েন্ট। কোন সাবানটা দিয়ে স্নান করলে আপনার পরিষ্কার এবং আপনার হেলথি থাকবেন সেটা নির্ভর করবে কত ভালোভাবে স্নান করছেন। হুম, 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 সাবানটা মুখ্য। কিন্তু কোম্পানির এসব পেছনে না দৌড়িয়ে আর মেডিকেটেড সাবান কি আপনি সবসময় ব্যবহার করছেন? হুম, করছেন না তো। হুম, যখন আপনার ডাক্তার বলছে যে আপনার স্কিনে একটা ডিজিজ হয়েছে, হুম, পার্টিকুলারলি এই মেডিসিনের সাবানটা আপনার ইউজ করতে হবে, হুম, তখন আপনি করছেন। হুম, টুথপেস্ট ক্ষেত্রেও তাই। সেম। হুম, আমরা টুথপেস্টটা সিলেকশনটা ডক্টরকে করতে দিতে হবে। আর না হলে আপনি যেকোনো বাজারে যে ভালো কোম্পানিগুলো আছে, হুম, লিডিং কোম্পানি যেকোনো একটা টুথপেস্ট ব্যবহার করলে যাবে। তো দাঁতের সেনসিটিভিটির জন্য আমরা স্পেসিফিক কতগুলো টুথপেস্ট ব্যবহার করি। এই সেনসিটিভিটি টুথপেস্টও বিভিন্ন ধরনের দাঁতের সেনসিটিভিটি আছে। কোনটা কার জন্য আ অ কার্যকরী হবে সেটা ডাক্তারবাবু বুঝবেন। হুম, আর হুম, দাঁতের শিরশিরি শুধু টুথপেস্ট দিয়ে সারে না। কিছু মানে দাঁতের রোগ আছে বা দাঁতের গঠনগত আ তারতম্য থাকলেও দাঁতের শিরশিরি হয়। সেসব ক্ষেত্রে সেগুলোকে কারেকশন করতে হবে। আপনি টুথপেস্ট দিয়ে শুধু সেনসিটিভ মানে অ্যান্টি সেনসিটিভ হুম, টুথপেস্ট হুম, দিয়ে আপনি সমস্ত কিছু সব জায়গায় ক্ষেত্রে কিন্তু কার্যকর হয় না। সুতরাং সেনসিটিভিটি দাঁতে যদি থাকে আগে বের করে নিতে হবে কেন সেনসিটিভিটি হচ্ছে। সেটা মাড়ি যদি নেমে যায় তাহলেও সেনসিটিভিটি হচ্ছে। দাঁতে যদি ক্ষয়রোগ থাকে তাহলেও সেনসিটিভিটি হচ্ছে। বা আপনার কোনো কারণে যদি দাঁতের এনামেল ক্ষয়ে যাচ্ছে হুম, বয়সের সাথে হুম, আমরা যে এই যে চিবোচ্ছি না? হুম, আমাদের দাঁতের এনামেল কিন্তু হালকা হচ্ছে ক্রমশ হুম, বয়সের সাথে। হুম, দেখবেন গরু বা আ ঘোড়া কিনতে গেলে সবাই দাঁত দেখে কেনে। দাঁত দেখে কিনতে গেলে কি হয়? যত দাঁতের লেয়ারটা কম থাকবে, এনামেলের লেয়ারটা হালকা হুম, থাকবে, হুম, তাতে বুঝতে হবে তার বয়স বেশি। মানে বয়সের সাথে হুম, ব্যবহারের হুম, সাথে হুম, এরকম হবে। তো এইসব যে কন্ডিশন গুলো, এই কন্ডিশন গুলোকে আগে কারেকশন করতে হবে। তারপর গিয়ে আপনার ডাক্তারবাবু বলে দেবেন যে আপনার কোনো স্পেশাল টুথপেস্ট আছে হুম, কিনা, হুম, প্রয়োজন কিনা। সুতরাং টুথপেস্টটা আপনার বাজারে যে টুথপেস্ট ইউজ করছেন, এত নামি দামি কোম্পানি যেতে লাগে না, সিম্পল টুথপেস্টে আপনার সাফিসিয়েন্ট হয়ে যায়। এখন টুথপেস্টটা আমরা নেব কিভাবে? হুম, এখন টুথপেস্টটা নিতে গেলে আ দেখবেন অ্যাডভার্টাইজমেন্টে দেখাচ্ছে ব্রিসেলের একদম ১ম থেকে শেষ অব্দি হুম, কোনো প্রয়োজন নেই। একদমই প্রয়োজন নেই। আমরা টুথপেস্টটা খুব একটা পার্লের মতো একটা দানা, একটা আমরা ধরুন কোন একটা বিচির দানার মতো হুম, একটু সামান্য টুথপেস্ট এটার মধ্যে নিলেই সাফিসিয়েন্ট। বা আমি বলব ব্রিসেল যত লম্বা হুম, তার হাফ সাইজ। আচ্ছা, আচ্ছা। আর টুথপেস্টের ক্ষেত্রে আরেকটা হচ্ছে বাচ্চাদের জন্য টুথপেস্ট আলাদা পাওয়া যায়। হুম, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু টুথপেস্টটা আলাদা করতে হুম, হবে। হুম, আর বাচ্চার ব্রাশিং শুরু করতে হবে ১ম যখন দাঁতটা উদগীরণ হতে শুরু করবে, বের হতে শুরু করবে, তখন থেকে দাঁতের ব্রাশ আ আচ্ছা, করতে হবে। ওটা ফেলে রাখলে হবে না যে দাঁত উঠুক আরো হুম, হুম, তারপরে হুম, ব্রাশ দেব। তো এটার জন্য বাচ্চাদের ব্রাশের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। সেসব ক্ষেত্রে এই যে ফিঙ্গার টুথব্রাশ পাওয়া যায়। হুম, হুম, আমরা ফিঙ্গারের মধ্যে আমরা ঢুকিয়ে আমরা বাচ্চার মুখে আমরা করে দিতে পারি। কিছু না, একটা বাচ্চাদের টুথপেস্ট নেবেন। ১ম বাচ্চারা কিন্তু একটু টুথপেস্ট খেয়ে নেওয়ার প্রবণতা হুম, থাকবে। হুম, হুম, থাকবে এটা। হুম, হুম, কারণ ওর সাকে ও ফেলে দেওয়ার হুম, ক্ষমতা ওর হুম, থাকে না। হুম, ওকে এনকারেজ করতে হবে, ওকে উৎসাহ দিতে হবে যে যখন আমি টুথপেস্টটা ব্যবহার করব তুমি থু করে ফেলবে।
হুম, 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 প্রয়োজনে আপনারা যখন ব্রাশ করবেন, আমরা বড়রা হুম, যখন ব্রাশ করবো, বাচ্চার সামনে করে দেখাতে হবে যে আমি হুম, থু ঠিক করতে বলছেন। পারছি। হুম, হুম, তাহলে বাচ্চা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। হুম, 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 তো ব্রাশিংটা শুরু করতে হবে বাচ্চার যখন প্রথম দাঁতটা গজাবে, তখন থেকেই আমাদের ব্রাশিংটা শুরু করতে হবে। হুম, হুম, এবং সেটা ওই খাওয়ার পরে, যে পদ্ধতি হুম, বড়দের ক্ষেত্রে হচ্ছে, ছোটদের ক্ষেত্রেও তাই। হুম, আরেকটা জিনিস যেটা, সেটা বাচ্চাদের অনেকের হ্যাবিট আছে, দুধের মধ্যে চিনি দিয়ে বা এই ধরনের কোনো ফ্রুট জুস দিয়ে মুখের মধ্যে বোতলে হুম, দিয়ে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। হুম, হুম, খুবই খারাপ, খুবই খারাপ। বাচ্চাকে মেজর মিল দেবেন, মেজর মিল দেওয়ার পরে ব্রাশিং করাবেন, ব্রাশিং করার পরে আর কোনো ধরনের মানে সুগারি ফুড বা অ্যাসিডিক জুস বা কোনো কিছু খেতে দেবেন না। সারারাত্র বাচ্চাটার মুখটার মধ্যে নাহলে এই যে ক্ষয়রোগ প্রচুর পরিমাণে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা জিনিস হয় যে বাচ্চা ঘুমোচ্ছে না বলে মারা মানে হুম, দিয়ে হ্যাঁ, মুখের দিয়ে মধ্যে দেয়। দিয়ে যাচ্ছে হুম, বা হুম, পেসিফায়ার দেয়। হুম, হুম, পেসিফায়ার এর মধ্যে অনেক সময় পেসিফায়ার এর মধ্যে একটু মধু লাগিয়ে দিচ্ছে, একটু চিনি হুম, লাগিয়ে হুম, দিচ্ছে বা এই ধরনের কোনো সিরাপ হুম, লাগিয়ে হুম, দিচ্ছে। হুম, বাচ্চা খুব প্লেজেন্ট ফিল করছে। হুম, এটা করবেন না। এটা কিন্তু হুম, দাঁতের প্রচন্ড ক্ষতি হয়। হুম, তো এই যে গেল এটা, টুথপেস্টটা নিলাম। এবার টুথপেস্টটা নেওয়ার পরে দেখবেন টুথপেস্টটা কিন্তু উপরে যদি লেগে থাকে, আমরা যদি ব্রাশটা একটা জায়গা থেকে শুরু করি, ১ম অবস্থায় টুথপেস্টটা ওইখানেই লেগে থাকলো তাতে। হুম, এবারে বাকি জায়গায় টুথপেস্ট বের হয় না। হুম, হুম, তো এজন্য কি করবেন, টুথপেস্টটা নেওয়ার পরে টুথপেস্টটাকে হাতের তালুতে এভাবে ট্যাপ করবেন। আচ্ছা, ব্রাশটাকে। আচ্ছা, ব্রাশটাকে ট্যাপ করলে টুথপেস্টটা ক্রমশ ভেতর দিকে ঢুকতে থাকবে। হুম, হুম, এরপর একটা দিক থেকে যখন ব্রাশ করা শুরু করবেন, হুম, দেখবেন টুথপেস্টটা আস্তে আস্তে ক্রমশ সব জায়গায় ছড়াবে। আচ্ছা, নাহলে ১ম অবস্থায় টুথপেস্টটা দেখুন এখানে লেগে আছে তো। হুম, হুম, নিয়ে এখানে ধরলেন, দেখবেন হুম, এখানেই টুথপেস্টটা লেগে আছে, বাকি হুম, জায়গায় যাচ্ছে না। হুম, হুম, টুথপেস্টের কিন্তু একটা কাজ কিছু লুব্রিকেশন। বিভিন্ন পরিষ্কার করার থেকেও আরেকটা কাজ হচ্ছে লুব্রিকেশন। হুম, হুম, লুব্রিকেশন মানে এটাকে পিচ্ছিল করে দেয়। পরিবেশটাকে পিচ্ছিল করে দেয় যাতে ঘর্ষণটা কম হয়। হুম, এটাও একটা কাজ টুথপেস্টের। তো আপনি চিন্তা করুন টুথপেস্টটা এখানে লেগে আছে। বাকি দাঁতে যে ব্রাশটা ঘষছেন, ব্রাশের সাথে দাঁতে এনামেল এবং মাড়ির যে হুম, ঘর্ষণটা বেশি হচ্ছে। বেশি হচ্ছে। তাহলে টুথপেস্টের এই যে অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি না। সুতরাং আমরা নেব। আর সবসময় ব্রিসেল গুলোকে আগে ভিজিয়ে নেবেন। টুথব্রাশটাকে হুম, আগে জলে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে তারপরে ব্রাশ করা শুরু করবেন। এখন ব্রাশিং টেকনিকটা ভেরি ইম্পোর্টেন্ট। সেটা আমি বলব, একটা উপমা দিই। হুম, আমরা যেভাবে ঘর ঝাড়ু দিই, হুম, হুম, ঠিক এই পদ্ধতিই হবে আমাদের ব্রাশিং টেকনিক। আমাদের যে এই যে ব্রিসেল গুলো, এগুলো এক ধরনের ঝাড়ুর মতো কিন্তু। হুম, 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 এটা আমাদের ঝাড়ুই ধরতে হবে। হুম, তো আমরা তো ঝাড়ু এভাবে দিই না। হুম, হুম, ঝাড়ু এভাবেও দিই না। তাহলে আমরা ব্রাশ করব কেন সেভাবে? কি করে করছি আমরা, ঝাড়ুটাকে এভাবে ধরে একটা দিক থেকে যেকোনো ঘরের একটা কোণ থেকে আমরা হুম, ঝাড়ু দেওয়া শুরু করি। হুম, 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 ঠিক এভাবে ঝাড়ু দিতে একটা কোণায় এসে আমরা জিনিসটাকে ফেলে দিচ্ছি। হুম, হুম, ঠিক আছে? হুম, ঠিক আমাদের সেভাবেই আমাদের ব্রাশিং টেকনিকটাও হুবহু যদি আপনি মানে কল্পনা করেন, হুম, হুম, সেটাই আমাদের ব্রাশিং টেকনিক। তো আমরা যেকোনো একটা দিক থেকে ব্রাশিং টেকনিক মানে ব্রাশ করা শুরু করব। ব্রাশ করা শুরু করে ধরুন আপনি নিচের বাঁ দিক থেকে শুরু করলেন, এদিকটায় করলেন। এরপরে ভেতর দিকে গেলেন। হুম, এই যে দাঁতের মাড়ির ভেতর দিকে মানে চোয়ালের ভেতর দিকে গেলেন। হুম, হুম, এরপরে দাঁতের উপরের সাইডটা পরিষ্কার করলাম। হুম, এরপর উপরে গেলাম, এদিকটায় করলাম, তারপর ভেতরটা করলাম, তারপর দাঁতের উপরের সারফেস। না হলে কি হবে? দেখা গেছে একবার এখানে করলে কোনো একটা জায়গাতে হয়তো ব্রাশিং ই হচ্ছে না। এমনও আমরা পেশেন্ট পাই, দাঁতের মুখের একটা সাইডে দেখা গেছে প্রচুর নোংরা, আরেকটা সাইড পরিষ্কার। এবং তার হুম, কারণটা হচ্ছে ওই ব্যক্তি প্রসেস। শুধুমাত্র ওই দিকটাতে ওটাই ব্রাশ করেছে। করছে। হুম, হুম, আর এখানটা হয়তো একটা কোনমতে লাগিয়ে বেরিয়ে যাচ্ছে। হুম, তাতে করে হচ্ছে কি ওই রোগাক্রান্তটা সেদিকে বেশি হুম, পরিমাণে হুম, হয়ে যাচ্ছে। হুম, তো জিনিসটা শুরু করতে হুম, ব্রাশটাকে ধরুন ৪৫ ডিগ্রি কোণ। এত হুম, তো আর মেপে ঝুঁকে কাজ করা যাবে হুম, না। হুম, তো হুম, ব্রাশটাকে এভাবে ধরে, ধরুন এইভাবে ধরলেন। ধরে এই যে আমরা যেভাবে ঝাড়ু দিই, হুম, হুম, এই ঝাড়ু দেওয়ার মতো এইভাবে ব্রাশটা করতে হবে। একটা জায়গায় ৪ থেকে ৫ বার। সামান্যতম প্রেশার দেওয়ার প্রয়োজন থাকে না ব্রাশে। আচ্ছা। একদম প্রেশার দেবেন না। ব্রাশটাকে হালকা করে ধরে এই ব্রেসেলটা করবেন। এই ব্রিসেলগুলি কিন্তু দাঁতের ফাঁকে ঢুকে দাঁতটাকে পরিষ্কার করে নিয়ে চলে আসবে। হুম, এভাবে করলে কোনো কাজ হবে না। দাঁতের এই জায়গায় ক্ষয় হবে। তারপরে দাঁতের এই যে মাঝখানে দাঁতের ২ দাঁতের ভাঁজে যে জায়গাগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু আর কোনো আ পরিষ্কার হবে না তখন। যার জন্য এভাবে দেখুন 4 to 5 স্ট্রোক, 4 to 5 স্ট্রোক, ৪ থেকে ৫ বার ১, হুম, ২, হুম, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫ এভাবে করে প্রতিটা জায়গায় ৪-৫ বার করে করবেন। হুম, ভেতরের জায়গাটা এরকম। হুম, হুম, শুধু
সামনের দাঁতের পেছনে যে জায়গাটা, এটার মধ্যে অ্যাকচুয়ালি এইভাবে ব্রাশ করা যায় না, ব্রাশ লেগে যায়। হুম, এই জায়গাটাতে এরকম এভাবে ব্রাশ করতে হবে। এদিকটা এরকম, হুম। শুধু দাঁতের যে ওপরের সারফেসটা, হুম। আমরা যে দাঁতগুলো দিয়ে আমরা চিবোই, হুম। সেই দাঁতের ওপরে যে সারফেসটা, ওটাকেও কিন্তু পরিষ্কার করতে হবে এভাবে। ঠিক আছে, এটা গেল নিচের শেষ। হুম। এবার ওপরে চলে যাব। ওপরে গিয়ে ঠিক একই পদ্ধতিতে ওপরে যাব। হুম। মানে আমরা কিন্তু ব্রাশটা ধরবো একদম হুম। প্যারালেল, কোথা আমাদের গাম লাইনের প্যারালেলে ধরতে হবে। এইভাবে ব্রাশ ধরলে হবে না, হুম। হুম। প্যারালেলে ধরে এটা শুরু করব, 4-5 বার করে করতে থাকবো, এদিকে করতে থাকবো, এদিকে করতে থাকবো। এই জায়গাটাতে এরকম, হুম। সামনে দাঁতের পেছনের যে সারফেসটা আছে, হুম। এটাকে এরকম, এই জায়গাটা এরকম। তো হুম। প্রথম একটু করতে, যদি মানে এটা নতুন করে অভ্যাস করতে একটু সময় নেবে। তো এটার জন্য বেস্ট উপায় হচ্ছে একটা আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করবেন সব সময়। হুম। আয়নার সামনে দাঁড়াতে গেলে আপনার কনসেন্ট্রেশন সেখানে থাকবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন ১, ২ নম্বর আপনি লক্ষ্য করতে পারছেন আপনার কোনো ব্লিডিং হচ্ছে কিনা, সেটা একটা নজরে চলে আসছে। তো আপনি ব্রাশটা প্রথম একটু মানে কষ্টই হবে হয়তো এই হুম। এতদিনের হুম। হুম। বদঅভ্যাসটাকে ঠিক। দূর করে আবার নিয়ে হুম। আসার হুম। জন্য। হুম। তো এটা গেল ব্রাশিং হুম। টেকনিকটা। এবার আমরা জিভও পরিষ্কার করতে হয়। তো জিভ পরিষ্কার করার জন্য আজকাল ব্রাশের যে পেছনের সারফেসটা, হুম। হুম। এটার মধ্যে দেওয়া থাকে। হুম। ভুলেও এখন কিন্তু আমরা কোনো মতে এটা এনকারেজ করি না। এই যে জিভ ছোলা পাওয়া যায়, হুম। জিভ হুম। ছোলা দিয়ে করবেন না। জিভ ছোলাটা না জিভের উপরে যে সারফেসটাকে খুবই ইনজুরি করে। আপনার যদি ব্রাশের পেছন সারফেসটা যদি দেখেন যে এরকম এবড়ো-খেবড়ো বা এরকম মানে হুম। আপনার দানা হুম। ভাব আছে, হুম। দ্যাট মিনস এটা দেওয়া হয়েছে জি, পড়া। জিভটা পরিষ্কার করার জন্য। যদি এটা না থাকে ব্রাশে, কোনো চিন্তা নেই। আপনার যে দাঁতের ব্রাশের যে ব্রিসেলটা আছে, হুম। ব্রিসেলটা দিয়ে আস্তে করে হালকা করে, কোনো চাপ না। হালকা করে আপনার কাজ হচ্ছে উপরের যে লেয়ারটা বা উপরে যে খাদ্য জমে আছে হুম। সেটাকে পরিষ্কার করা। হুম। হুম। এটা গেল এটা। এখন কথা হচ্ছে ব্রাশ কভার পাল্টাবো। ব্রাশের এই যে ব্রিসেলের মাথা যদি আমাদের নরমালি কিরকম থাকে? এরকম রাউন্ড শেপের থাকে। হুম। হ্যাঁ? ধরুন আপনার এরকম রাউন্ড শেপের থাকে, হুম। হুম। গোল থাকে। হুম। আপনি দেখবেন আমাদের উঠোন ঝাড়ুতে যে আমরা শলার হুম। ঝাড়ু দিই, হুম। দীর্ঘদিন দেওয়ার সাথে ওটার যে সারফেসটা দেখবেন আপনার ভোঁতা হয়ে হুম। যায়। হুম। ভোঁতা হয়ে গেলে ওটা জাস্ট চারিদিকটা না খুব ধার হয়ে যায়। উঠোনের মাটি উঠিয়ে ফেলে। ঠিক। ঠিক তো? হুম। আমাদের এই যে ব্রিসেল গুলো, প্রতিটা ব্রিসেলের মাথা ব্যবহার করতে ভোঁতা হচ্ছে। ভোঁতা হওয়ার সাথে সাইড গুলো কিন্তু ধার হয়ে যাচ্ছে। হুম। তাহলে আপনি ওই ধার ব্রিসেল দিয়ে হুম। যুক্ত ব্রিসেল, মানে ব্রাশের মধ্যে যে ব্রিসেলটা আছে এটা দিয়ে যদি করেন, তাহলে এনামেলের মধ্যে ঘর্ষণটা বেশি হচ্ছে, ক্ষয়টা বেশি হচ্ছে, মাড়িতে ক্ষয়টা বেশি হচ্ছে। ঠিক। তো সুতরাং আমরা পাল্টে ফেলবো ১ থেকে ৩ মাস, মেক্সিমাম ৩ মাস। যদি আল্ট্রা সফট টুথব্রাশ ব্যবহার করি, হুম। তাহলে প্রতি মাসে একটা ব্রাশ আমরা ইনভেস্ট করা আমাদের হেলথ এর জন্য দরকার। একটা হুম। ব্রাশ। আল্ট্রা সফট এর ক্ষেত্রে আমি ১ থেকে ১.৫ মাসের বেশি থাকে না। অথবা যদি দেখেন আপনার ব্রাশের ব্রিসেলটা বাঁকা হয়ে গেছে। হুম। আমি এরকম অনেক জায়গায় দেখেছি একদম বাঁকা ব্রিসেল দিয়ে ব্রাশ করছে। আপনি দেখুন আমরা যে ঘর ঝাড়ু দিই, যে হুম। আমাদের যে ফুল ঝাড়ু দিয়ে, হুম। হুম। ফুল ঝাড়ু কোনো কারণে বাঁকা হয়ে থাকলে আপনি ঝাড়ু দিলে কিন্তু পরিষ্কার পরিষ্কার হচ্ছে হয় না। না। হুম। তার কারণটা ওটার যে লকলকে ভাবটা, হুম। যে এটা যে এই যে স্মুথ ভাবটা, হুম। এটা তখন নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো আর পরিষ্কার হুম। রাখতে পারছেন। হুম। ঠিক একই রকম আমাদের ব্রাশের ক্ষেত্রেও তাই। সুতরাং এটা একটা গেল। আর আরেকটা জিনিস হচ্ছে ডেন্টাল ফ্লস। হুম। আমরা ব্রাশ করলাম, বাইরে সব দিকে গেল। কিন্তু ২ দাঁতের মাঝখানে আমাদের কিন্তু ব্রাশ গিয়ে পৌঁছায় না। সেটার জন্য এরকম ফ্লস কিনতে পাওয়া যায়। ফ্লস এক ধরনের সুতোর রিলের মতো পাওয়া যায় ফ্লস, হুম। ডেন্টাল ফ্লস। হুম। অথবা আজকাল এই ধরনের হ্যান্ডেল এসছে, হ্যান্ডেলযুক্ত তো একটু সুবিধা ব্যবহার করতে। হ্যান্ডেলযুক্ত ২ টো দিক থাকে। এটা হচ্ছে একটা বলতে পারেন আপনি টুথপিকের মতো কাজ হুম। করছে। হুম। আর এটা ফ্লসের মতো কাজ করছে। কিছু দাঁতের রোগের ক্ষেত্রে বা মাড়ির রোগের ক্ষেত্রে অথবা বয়সকালে দেখবেন আপনার ২ দাঁতের মাঝখানে গ্যাপটা অনেক বেশি হয়ে যায়। হুম। সেসব ক্ষেত্রে এগুলো খুব প্রয়োজন। আর প্রাথমিক অবস্থা থেকে যদি আপনি এই ফ্লস ব্যবহার করতে থাকেন, তাহলে তো আপনার এই যে দাঁতের মানে ভাঁজে ২ দাঁতের মাঝখানে যে কনট্যাক্ট এরিয়াটা, হুম। হুম। ওই জায়গাটা পরিষ্কার খুব ভালো থাকবে। তাহলে ওখানে কিন্তু ক্যাভিটি হওয়ার বা ক্ষয়রোগ হওয়ার সম্ভাবনা অন্ত অনেক কমে যাবে। হুম। এটা করবেন কি করে? ১ম এ যাদের বেশি ফাঁকা, তারা ১ম এ এই যে টুথপিকের মতো যে দিকটা আছে, এটা নিয়ে ২ দাঁতের মাঝখানটা পরিষ্কার করবে এভাবে। ঠিক আছে? হুম। এদের বাইরে থেকে ভেতরের দিকে সমস্ত দাঁতে হুম। করল। করে এই যে
ফ্লসটা বা সুতোর মতো জায়গাটা আছে, হুম, হুম, এটা দুই দাঁতের মাঝে খুব হালকা ভাবে দিতে হবে। প্রথম হয়তো ঢুকবে না, হুম, হুম, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু কোনোদিনই মানে অনেকের ধারণা থাকে যে এটা নাকি দাঁত ফাঁকা করে দেয়। হুম, হুম, দাঁত ফাঁকা এটা করবে না। এটা খুব হালকা করে, মানে এটা যাতে করাতের মতো না চালানো হয়। হুম, হুম, এটাকে ভায়োলিনের মতো ব্যবহার হুম, করতে হবে। যাতে ভায়োলিনের মতো হালকাভাবে ব্যবহার করবেন। ১ম যেহেতু অভ্যাস নেই, অভ্যাস করতে কিছু সময় নেবে। অ্যা কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে রাত্রিবেলা ফ্লসিং না করে আপনি ঘুমোতে যেতে পারবেন। আপনার কাছে প্রয়োজন হবেই সেটা। তো হুম, কি করবেন? রাতের বেলা ১ম এ অ্যা ফ্লসিং করবেন। ফ্লসিং করার পরে ব্রাশটা করবেন। আচ্ছা। ব্রাশটা করে তারপরে আপনি বিছানায় নামবেন। এরপর আর কোনো মানে হুম, কোনো ধরনের খাওয়া বা ড্রিংকস বা ফুড কোনো কিছু নেওয়া কোনো যাবে কিছুই না। নেওয়া যাবে না। তো এটা গেল এই পার্টটা। এবার কিছু মাড়ির রোগের ক্ষেত্রে দেখা যায়, বা ওই যে বললাম একটা বয়স পরে মাড়ি রিসেশন হয়ে গেছে। তো সেসব ক্ষেত্রে দেখা যায় দাঁতগুলো বেশ খানিকটা মানে গ্যাপ হয়ে গেছে। হুম, আমার টুথপিকও পর্যাপ্ত পরিষ্কার করতে পারছে না, ব্রাশ তো পারছেই না। সেসব ক্ষেত্রে ২ দাঁতের মাঝখানে পরিষ্কার করার জন্য এরকম ইন্টারডেন্টাল টুথব্রাশ পাওয়া যায়। মানে ২ দাঁতের মাঝখানে পরিষ্কার করার জন্য। এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রয়োজন নেই। হুম, ফ্লসটা যেরকম সবার ক্ষেত্রে প্রয়োজন, হুম, হুম, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রয়োজন নেই। হুম, আপনার ডাক্তারবাবু বলে দেবেন বা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন দাঁতের মাঝখানে একদম বিশাল পরিমাণ গ্যাপ হয়ে গেছে। জিভটা দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে যে হুম, আপনার ঢুকে যাচ্ছে। হুম, হুম, তো কি করবেন? ২ দাঁতের মাঝখানে এভাবে ধরে এটা ১ম একটু ভিজিয়ে নিতে হবে। হুম, ভিজিয়ে একটু টুথপেস্ট লাগিয়ে নিতে হবে। নিয়ে আপনার ফ্লসিং করে হুম, জেনারেল টুথব্রাশ করলেন। হুম, করার পরে স্পেশাল ব্রাশটা দিয়ে ২ দাঁতের মাঝখানে এভাবে করবেন। দেখবেন সব পরিষ্কার হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে মাড়ির রোগ, দাঁতের রোগ অনেকাংশে কমে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেকোনো কিছু খাই, আমাদের সেটাতে তার ঠিক পরবর্তী সময়ে খুব ভালো করে কুলকুচি করতে হবে। কুলকুচি করার যে পদ্ধতিটা, মানে ভেরি আনফরচুনেট, সবাই ভালো করে কুলকুচি করেও না। মুখে জলটা নিয়ে ছেড়ে দিচ্ছে। এটা হুম, কুলকুচি নয়। আমরা একটা জায়গার মধ্যে নোংরা জমে আছে। আ আপনি সেখানে যদি বালতিতে জলটা দেন, জলটাকে শুধু ঢেলে দিলে হবে? যাবে হুম, হুম, নোংরাটা? যাবে না। কি করতে হবে? জলটাকে খুব জোরে মারতে হবে। হুম, দ্যাট মিন ফ্লাশ আউট। হুম, মানে আমরা আ ওখান থেকে মানে যে নোংরাটা আছে, নোংরাটাকে ফ্লাশ আউট করতে হবে। এটা করার জন্য কি করতে হবে? মুখে জল নেবেন, দাঁতে চাপবেন। চেপে খুব জোরে দাঁতের মাঝখান দিয়ে জলগুলোকে ১ম বাইরের দিকে, ভেতরের দিকে, বাইরের দিকে, ভেতরের দিকে, সাইডের দিকে, ভেতরের দিকে, সাইডের দিকে, ভেতরের দিকে এভাবে করতে থাকবেন। একবার করলেন, ফেলে দিলেন। নেক্সট আবার নেবেন। নেওয়ার পর আবার করবেন। এভাবে ৩ বার, মিনিমাম ৩ বার করা উচিত। সেটা যাই খান, মানে যেকোনো খাদ্য খাওয়ার পরে সাথে করে নিতে হবে। সাথে করলে কি হবে? আপনি ধরুন দুপুরবেলা আপনি অফিসে থাকছেন, স্কুলে থাকছেন, বা হুম, বাচ্চারা স্কুলে হুম, থাকছে, হুম, বা হোয়াটএভার যেকোনো প্রফেশন এ জবে হুম, যাচ্ছেন। দুপুরবেলা সেই জায়গায় যে কাজের জায়গায় তো আর ব্রাশিং করা সম্ভব হয় না। হুম, হুম, বা বা সেসব ক্ষেত্রে এট লিস্ট অন্তত আ কুলকুচিটা তো বুঝলাম। করা যায়। হুম, কুলকুচিটা করা ঠিক। যায়। কুলকুচি করলেও কিন্তু অনেকটা ফ্লাশ আউট হুম, তখন সেখানে হয়ে যাবে। হুম, হুম, তো হচ্ছে একটা আমরা যে সামগ্রিকভাবে কি করে আমরা প্রিভেনশন করব, হুম, সেটা ক্ষয়রোগ হোক, মাড়ির রোগ হোক, সেটাই হচ্ছে। কিন্তু প্রাথমিক যে জিনিসটা সেটা হচ্ছে পেশেন্টের সেলফ ডায়াগনোসিস। সেলফ ডায়াগনোসিসটা খুব ইম্পোর্টেন্ট। দেখবেন আমরা দিনের মধ্যে কতবার চুল ঠিক করতে মুখ দেখতে আয়নার সামনে যাই। হুম, আমরা সপ্তাহে ১ দিন বা মাসে ১ দিন মুখের ভেতরটা একটু দেখব। মাসে ১ দিন মুখের ভেতরটা দেখব, দাঁতগুলো আমার ঠিক আছে কিনা? বা আমার মুখের মধ্যে কোনো ঘা আছে কিনা? বা সাদা কোনো ছোপ পড়ছে কিনা? কোনো সাদা মার্কিং আছে কিনা? কারণ এই যে হোয়াইট লেশন গুলো বেশ মানে অনেক ক্ষেত্রেই হোয়াইট লেশন গুলো কিন্তু আমাদের ক্যান্সার লেশন হয়। বা মুখে যদি কোনো কারণে ঝাল লাগে বা হুম, কোনো ধরনের আলসার হয়, হুম, ইমিডিয়েটলি কিন্তু আপনি একদম মানে কোনো টাইম ওয়েস্ট করবেন না। হুম, অনেক সময় অনেকে দেখা যায়, আ মানে ঠিক আমি এর বিরুদ্ধে বলব না। হুম, অ্যা জড়িপুটি বা আ আ ওর অন্যদের দোকান থেকে বললে ওষুধ মলম নিয়ে কিনে নেয়। নিয়ে যাচ্ছে, বা অনেক কিন্তু প্রপার ডায়াগনোসিস হচ্ছে না। হুম, বা অন্যান্য অনেক ধরনের ওষুধ খাচ্ছে যেগুলো প্রপার ডায়াগনোসিস না করা ছাড়া এমপ্যাথিক্যালি একটা যে যেটা বলছে সেটা জিজ্ঞাসা করছে, সেটা মোটেও ঠিক না। কারণ এটা থেকে যদি আপনার আল্টিমেটলি ক্যান্সারই হয়ে যায়, সেটা এর থেকে দুঃখজনক আর জিনিস আর হতে পারে না। হুম, কারণ মুখের ক্যান্সার দেখুন বৃহদাংশে প্রিভেন্টেবল। হুম, আপনি যদি সতর্ক হন। মুখের ক্যান্সার বৃহদাংশে আ প্রিভেন্টেবল। হুম, আপনার আ যদি পর্যাপ্ত আপনি নজর দেন। হুম, হুম, আর যেটা হচ্ছে, আমাদের যে দাঁতের ক্যারেক্টারটা,
একেকজনের কিন্তু একেক ধরনের। আমাদের যেরকম ধরুন প্রতিরোধ ক্ষমতা, দাঁতের একটা প্রতিরোধ ক্ষমতা থাকে, মুখের ভেতরের পরিবেশের একটা প্রতিরোধ ক্ষমতা। এটা কিন্তু জেনেটিক্যালি একটা ভেরিয়েন্ট আছে। আরেকটা হচ্ছে কিছু রোগের ক্ষেত্রে যদি আপনার ইমিউন প্রবলেম হয়, তাহলেও কিন্তু ইমিউনিটি প্রবলেম থাকে। ধরুন কিছু রোগের ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে, বা অটো ইমিউন মানে এরকম কারোর ক্ষেত্রে স্টেরয়েড খেতে হচ্ছে। তো এইসব বিভিন্ন কারণে যাদের ইমিউনিটি কম থাকে তাদের মুখের রোগটা খুব বেশি পরিমাণে হয়। তো মাড়ির রোগটা বেশি পরিমাণে হয়, বা এটা হচ্ছে। তো এসব ক্ষেত্রে আমরা কি করি, তখন প্রিভেন্টিভ পার্টটাকে আরো বেশি নজর দেওয়া খুবই প্রয়োজন। আর যেটা একটা সচরাচর বলা হয়ে থাকে যে মাউথ ওয়াশ ইউজটা, মাউথ ওয়াশের ক্ষেত্রে কিন্তু লিমিটেশন আছে। মাউথ ওয়াশ প্রতিনিয়ত দিনের পর দিন মাউথ ওয়াশ ইউজ করা ঠিক নয়, কারণ এটা একদম বৈজ্ঞানিকভাবে মানে প্রতিষ্ঠিত। কিরকম, আমাদের মুখে যে ব্যাকটেরিয়া আছে, আপনি বিশ্বাস করবেন পার সিসি লালাতে আমাদের 300 মিলিয়ন মানে মাইক্রো অর্গানিজম আছে পার সিসি অফ লালাতে। তো এই যে মাইক্রো অর্গানিজম গুলো আছে বা জীবাণুগুলো আছে, কিছু জীবাণু ক্ষতিকারক, কিছু জীবাণু ভালো, আর কিছু জীবাণু আছে ওরা ভালোও করে না, খারাপ আছে না। আমাদের সমাজে কিছু লোক আছে না, ওরা ভালো দিকেও নেই, খারাপ দিকে মোটামুটি বেঁচে আছে। এই যে ভালো ব্যাকটেরিয়া গুলো আমরা যখন মাউথ ওয়াশ ইউজ করি, তখন কি করে, ভালো ব্যাকটেরিয়া গুলো কিন্তু মেরে ফেলে। তো আপনার যখন দেখা যাবে আপনার মুখে একটা মাড়িতে ইনফেকশন আছে, অন্য কোথাও ইনফেকশন আছে, তখন ডাক্তারবাবু বলে দেবেন আপনি মাউথ ওয়াশ ইউজ করুন। এটা নয় যে আপনি রেগুলার মাউথ ওয়াশ ইউজ করলে আমি ভালো থাকবো, এটা তো ওষুধ। এটা কি করছে, আপনি যে ভালো ব্যাকটেরিয়া গুলো যেগুলো আপনাকে প্রোটেকশন দিচ্ছে, আপনার জীবাণুর এগেনস্টে প্রাইমারি প্রোটেকশন মুখে দিয়ে আসছে, সেটা কিন্তু আপনার এই লালার মধ্যে আমাদের কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যেগুলো প্রোটেকশন দিচ্ছে, সেই ব্যাকটেরিয়াগুলো যদি আপনি মেরে ফেলেন তাহলে কি হবে? তো সুতরাং রেগুলার ওয়েতে মাউথ ওয়াশ ঠিক প্রয়োজন নেই। প্রয়োজন নেই। যখন প্রয়োজন পড়বে আপনার ডক্টর আপনাকে বলে দেবে যে আপনার এই মাউথ ওয়াশটা কতদিন ধরে ব্যবহার করবেন, কতদিন অবধি ব্যবহার করতে হবে। যারা ধরুন ওই যে বললাম, যারা একটু ইমিউনিটি প্রবলেম আছে, ওনাদের জন্য ধরুন একটু মাউথ ওয়াশটা বেশি করতে হয়। তো মাউথ ওয়াশের ক্ষেত্রে বিভিন্ন বিচিত্র মাউথ ওয়াশ আছে। তো আমরা যেটা নর্মালি ক্লোরহেক্সিডিন মাউথ ওয়াশটা, সেটা মোস্ট আইডল বলে এখন ধরা হয়, এবং এটা আমরা মোস্ট প্রেসক্রিপশন করি। আর কিছু মাউথ ওয়াশ আছে যেটা অ্যালকোহল বেস মাউথ ওয়াশ ইউজ করাটা ঠিক নয়। দেখবেন অ্যালকোহল বেস মাউথ ওয়াশ, আমি নামটা নিতে চাইছি না, মাউথ ওয়াশ ইউজ করার সাথে সাথে আপনার একটা মুখের মধ্যে বার্নিং সেন্সেশন হবে, তারপর টেস্ট সেন্সেশন কমিয়ে দেবে। আপনার মানে মাউথ ওয়াশ করার পরে আপনার মুখটা দেখবেন, জিভটা যেন ভারী ভারী হয়ে গেছে, আমি কোনো টেস্ট পাচ্ছি না, এটা কমিয়ে দেবে। আর আরেকটা জিনিস হয়, এই যে অ্যালকোহল থাকা মাউথ ওয়াশ, মানে অ্যালকোহল কন্টেন্ট থাকা মাউথ ওয়াশের কি থাকে, আপনি মুখটা কুলিকুচি করার পরে অ্যালকোহলটা ইভাপোরেট করে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে, মুখটা না শুকিয়ে যাচ্ছে। মুখটা শুকোনোর মানে কি, লালার যে প্রোটেকশনটা সেটা আপনি কিন্তু মিস করছেন, তাহলে এটা তো হিতে বিপরীত হচ্ছে। তো সুতরাং মাউথ ওয়াশের ব্যবহারটা আপনার দন্ত চিকিৎসক বা আপনার ডক্টর, মানে সে অন্য কোনো ডক্টরই হোক, যে কোনো মানে দিকেরই হোক, উনি বলে দেবেন আপনার মাউথ ওয়াশটা কতদিন বা কতবার এবং কতদিন কোন মাউথ ওয়াশটা ব্যবহার করবেন, সেটা নির্দিষ্ট করে দেবে। এই নয় যে দিনের পর দিন মাউথ ওয়াশ করবে। কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু জন্মগত ধরুন কিছু রোগ বা পেশেন্টরা ডিসেবলড থাকে, মানে স্পেশালি অ্যাবল চাইল্ড থাকে। তো স্পেশালি অ্যাবল যারা রোগীরা বা থাকে, ওনাদের কিন্তু ব্রাশিংটার জন্য একটা সমস্যা হয়। ওরা ঠিক করে মানে অরাল ক্যাভিটি বা মুখগহ্বর ভালো করে পরিষ্কার রাখতে পারে না, বা অন্যরা করে দিল এতটা কোঅপারেট করে না। ওনাদের এই ধরনের যারা স্পেশালি অ্যাবলড ব্যক্তিরা আছে, ওনাদের জন্য কিন্তু ইলেকট্রিক টুথব্রাশ পাওয়া যায়। ইলেকট্রিক টুথব্রাশটা কি থাকে, ব্যাটারি অপারেটেড থাকে, সেটা রিচার্জেবল থাকে কিছু, আবার কিছু ব্যাটারি ঢোকাতে হয়। টিপটা সব যখন কিনবেন, এই ধরনের কিনতে যাবেন, সবসময় রাখবেন এই ওপরের টিপটা যাতে চেঞ্জ করার মতো থাকে। কতগুলো থাকে, একদম পুরো একটা, নাহলে খরচা অনেক বেড়ে যায়। টিপটা যদি চেঞ্জ করার মতো থাকে তাহলে শুধু টিপটা চেঞ্জ করলেই হয়। এটা কি করে রোটেট করতে থাকে ভেতরে, যখন ধরলেন এটা রোটেট করে করে ধরে রাখলো কেউ একজন, বা পেশেন্ট যদি পারে তো পেশেন্ট তো নিজে করলো, নাহলে করতে থাকবে। এ হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস বলবো, ডায়াবেটিক রোগীদের মুখের যত্ন নরমাল ব্যক্তি থেকে আরো মানে আরো বেশি নজর দিতে হবে, ডায়াবেটিক যারা রোগীরা আছে। আমরা একেবারেই সময়ের শেষ প্রান্তে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আমন্ত্রণে আপনি সাড়া দিয়ে আমাদের থ্যাংক ইউ। স্টুডিওতে এসছেন। আর দর্শক বন্ধুদেরকে আমি বলব যে অ্যা আজকের এই আলোচনায় ডাক্তারবাবু আমাদেরকে যে মানে অত্যন্ত সুন্দরভাবে খুব সাধারণ উপমার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে দাঁতের যত্ন নেব এবং কেন আমরা এভাবে করেই আমরা দাঁতের যত্ন নেব। তো আমরা আশা করব যে আমাদের এই আলোচনা অবশ্যই আপনাদেরকে দাঁতের যত্ন নেওয়ার ক্ষেত্রে আরেকটু বেশি সচেতন এবং আগ্রহী করে তুলবে। আজকের মতো ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও কোনো নতুন ব্যক্তিত্বের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।